ভোটের মাধ্যমে বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে এই জন্য বিএনপিকে পাশ কাটাতে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেস ক্লাবের সামনে গুম হওয়া নেতাকর্মীদের সন্ধানের দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এই সময় দ্রুত নির্বাচনের রোডম্যাপের ঘোষণার দাবি জানান বিএনপি নেতারা। আরও জানাচ্ছেন ইলিয়াস কমল। বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ গুম হওয়া নেতাকর্মীদের সন্ধানের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। গুম খুনের দায়ে শেখ হাসিনার শাস্তি দাবি জানান বিএনপি নেতারা। কেন তাদের বিচার হচ্ছে না? কেন তাদেরকে বিচারের মুখোমুখি করা হচ্ছে না? গুম হওয়া সমস্ত পরিবারের সদস্যরা না তাদের নামের আগে শহীদ লিখতে পারে, না তাদের নামের আগে জীবিত লিখতে পারে, না তাদের কবর জিয়ারত করতে পারে, না তাদের নামে একটা দোয়া অনুষ্ঠান করতে পারে যেটা মৃত ব্যক্তির নামে করা যায়। এই রকম যন্ত্রণা পৃথিবীতে যেন কোনো মানুষের জীবনে আর না আসে। এই সময় দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের ঘোষণার দাবি জানান বিএনপি নেতারা। একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য অনতি বিলম্বে একটি রোডম্যাপ ঘোষণা করেন। কবে নির্বাচন হবে, কোন মাসে হবে, কোন সনে হবে, আপনারা একবার ডিসেম্বর একবার জুন এই ফাজলামি বাদ দেন। বিএনপি নেতারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাজে কর্মে দেশবাসী উদ্বিগ্ন। আজকে তাদের ভূমিকা নিয়ে জনগণের মধ্যে সন্দেহ সংশয় সৃষ্টি হয়েছে, তারা কি করতে যাচ্ছেন। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ঘোষিত ডেডলাইনের মধ্যেই সংস্কার শেষে নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সকালে কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভার উদ্যোগে বাংলাদেশের জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, জামায়াতে ইসলামী নির্বাচনে যেতে চায়, তবে সেই নির্বাচন হতে হবে যথাযথ সংস্কারের মাধ্যমে। এর আগে আওয়ামী লীগ ও শেখ হাসিনারও বিচার করতে হবে। ডক্টর প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে একটি জাতীয় নির্বাচনের লক্ষ্যে আমরা যে অভিযাত্রা শুরু করেছি, তিনিও নির্বাচনের একটি ডেডলাইন দিয়েছেন। আমরা বলেছি, আপনি যে টাইম দিয়েছেন তার উপরেই যেন আপনি ঠিক থাকেন, এর মধ্যেই সংস্কার করে মানবতা বিরোধীদের বিচার করে একটা নিরপেক্ষ নির্বাচন দেন। আমরা নির্বাচনে যেতে প্রস্তুত আছি। ৬ দফা দাবিতে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেছে সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শুক্রবার সারাদেশে একযোগে এই কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানী তেজগাঁওয়ে মিছিল করে শিক্ষার্থীরা। এই সময় দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আরও জানাচ্ছেন শিমুল খান। দীর্ঘদিন ধরে ৬ দফা দাবিতে আন্দোলন করে আসছে সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সংকট সমাধানে বৃহস্পতিবার শিক্ষার্থীদের সাথে বৈঠক করেন শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব। বৈঠকে সমাধান না আসায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। বিগত দিনে আমরা বারবার রমজানের ভিতরও বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রশাসনকে জানান দিয়েছি, আমরা হাইকোর্টের এই অবৈধ কালো রিট প্রত্যাখ্যান করলাম। এই রিট অনতিবিলম্বে বাতিল করতে হবে। পরবর্তী সময়ে যে ফ্যাসিস্টের হামলা সাধারণ শিক্ষার্থীরা কখনোই মেনে নেবে না। দেশের সর্বসাধারণ শিক্ষার্থী এই হামলার প্রতিবাদ ও নিন্দা জানায়। কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিলে অংশ নেয় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। হল মসজিদ প্রাঙ্গণ থেকে একটি কাফন মিছিল বের করা হয়। সরকারের কাছে প্রশ্ন, সরকার কি জনদুর্ভোগ চায় কিনা? যদি সরকার জনদুর্ভোগ নাই চায়, তবে আমাদের এই দাবি দ্রুত থেকে দ্রুত সময় মেনে নিক। আমরাও শিক্ষা ব্রাহ্মণে এবং শ্রমিকার জীবনে ফিরতে চাই। এ সময় সকল প্রকার এসি রুমের বৈঠক বাতিলের ঘোষণা দেন শিক্ষার্থীরা। কারিগরি শিক্ষাক্ষেত্রে এখনও বৈষম্য কাটেনি বলেও দাবি করেন তারা। শিমুল খান, মাই টিভি, ঢাকা।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মি বড় সমস্যার জায়গা। বাংলাদেশ না পারছে তাদের সাথে সরাসরি আলোচনা করতে, না পারছে তাদেরকে এড়িয়ে যেতে। শুক্রবার ফরেন সার্ভিস ডে উপলক্ষে কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। দূতাবাসের কর্মকর্তাদের উদ্দেশ্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রবাসীদের সমস্যা সবার আগে সমাধান করতে হবে। দূতাবাসের সীমাবদ্ধতা থাকলেও মানুষকে আগে সেবা দিতে হবে। তিনি আরও বলেন, কর্মীদের বিদেশ পাঠানোর ক্ষেত্রে ৮০% সমস্যা দেশ থেকেই তৈরি হয়, পরে সৃষ্ট সমস্যা সামলাতে হয় দূতাবাসকে। সুতরাং প্রশিক্ষণ ও শিক্ষা দিয়েই কর্মী পাঠানো গেলে প্রবাসীদের সমস্যা কম হবে, একই সাথে মিশনগুলোর উপরও চাপ কমবে। I told them in no uncertain terms that peace and order will not be possible in Myanmar and consequently in the region unless the Rohingyas lodged in the camps in Bangladesh can go back to their homes with security and rights. গেল রমজান মাস থেকে রাজধানীর বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে বা স্থিতিশীল থাকলেও তা আবার অস্থিতিশীল হতে শুরু করেছে। বেড়েছে বেশিরভাগ শাকসবজির দাম। পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 15 থেকে 18 টাকা। মুরগির দামও বাড়তি। হঠাৎ নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের দাম বাড়ায় অস্বস্তিতে নগরবাসী। এর জন্য চাঁদাবাজি বন্ধ ও সিন্ডিকেটের লাগাম টানার দাবি ভোক্তাদের। রাজধানীর হাতিরপুল এবং কারওয়ান বাজার ঘুরে বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপে গেল 2-3 মাস প্রশংসা কুড়িয়েছে। কিছুটা স্বস্তিতেও কেটেছে নিম্ন এবং নিম্ন মধ্যবিত্তদের দিন। কিন্তু রাজধানীর বাজার ফিরতে শুরু করেছে সেই তিমিরেই। আর এই জন্য সিন্ডিকেটকেই দায়ী করছেন ক্রেতা বিক্রেতারা। দাম বাড়ছে হলো আপনার গৃহস্থরা পেঁয়াজ বেচতেছে, চাঙ্গা উঠাচ্ছে, স্টক করতেছে। গৃহস্থ দাম বাড়লে বেচবে, পেঁয়াজ কম বেচতেছে, আমদানি কম। বাজারে সরবরাহ বেড়েছে সদ্য দাম বাড়ানো সয়াবিন তেলের। এদিকে হঠাৎ পেঁয়াজের দাম অস্বাভাবিক বাড়ায় অসন্তুষ্ট ক্রেতারা। কয়েকদিন আগেও দেখছি আমরা 45 টাকা কেজি, কিন্তু এখন তো 57 টাকা করে কিনলাম। মধ্যবিত্তের অবস্থা খুবই খারাপ। এরা না বলতে পারেন, না পারে কারো কাছে বলতে, না পারে সইতে, ঠিক আছে নি। এরা নিজেরা কোনো রকম চলতেছে, ওদের অবস্থা শেষ। পাম অয়েল কিনতাম 160 টাকা, 150 টাকাও কিনতাম, 550ও কিনতাম, বিভিন্ন রেট ছিল। এখন কিন্তু 175 টাকা। কিন্তু যারা নিম্নবিত্ত তাদের জন্য তো অনেক কষ্টকর। তারা মনে করেন দিন আনে দিন খান, তাদের জন্য তো অনেক খারাপই হয়। মাছ মাংস এর পাশাপাশি চাল আলুর দাম স্বাভাবিক থাকলেও মুরগি এবং শাকসবজির দাম বাড়তে শুরু করেছে। যথাযথ হস্তক্ষেপ এবং বাজার মনিটরিং করার বিকল্প নেই বলে মনে করেন নগরবাসী। সরকার উচিত যোগান বৃদ্ধি করা, আর কি যোগান বৃদ্ধির জন্য যারা প্রডিউস করে তাদেরকে সাবসিডি দেওয়া। যেভাবে কাজ চলছে এভাবে চালিয়ে যেতে পারলেই আলহামদুলিল্লাহ কমে যাবে। বাজার মনিটরিং করলেই আমার মনে হয় এটা শুভ লাগবে। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। রাজধানীতে গণপরিবহনে প্রতি কিলোমিটারে 2 টাকা 42 পয়সা ভাড়া নির্ধারণ করা থাকলেও যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে 15 থেকে 20 টাকা। অন্যান্য সড়কের মতো রাজধানীর ফুসফুসখ্যাত খোদ হাতিরঝিলে চলছে এমন ঘটনা। নিরুপায় যাত্রীরা মুখ বুঝে বছরের পর বছর অতিরিক্ত ভাড়া দিয়ে গেলেও কিছুই জানে না বিআরটিএ। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ কিংবা প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে একান্ত সাক্ষাৎকারে জানানো হয়েছে মাই টিভিকে। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। রাজধানীর যানজট নিরসন ও শ্রীবৃদ্ধিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও হাতিরঝিলের 8.8 কিলোমিটার এক্সপ্রেস সড়কে ভাড়া নেওয়া হচ্ছে সরকার নির্ধারিত হারের কয়েক গুণ। 15 টাকা স্টুডেন্ট, 20 টাকা হচ্ছে যে মহানগর, মধুবাগ, বউবাজার, হ্যাপি হোমস আর পুলিশ প্লাজা, আর 25 টাকা টিকিট হচ্ছে এফডিসি, কারণ বাজার, মগবাজার। হাতিরঝিলের চক্রাকার বাসে উঠলেই সর্বনিম্ন ভাড়া গুনতে হয় 15 থেকে 20 টাকা। মাত্র 1 কিলোমিটার দূরত্বের মধ্যে অন্যান্য সড়কের তুলনায় কয়েক গুণ ভাড়া আদায় করায় যাত্রীদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এফডিসি থেকে আপনার এই বউবাজার অব্দি 20 টাকা নেই, সেটা আরো বেশি হয়ে যায়। এটা এটলিস্ট 10 টাকা উচিত ছিল, ওদিকেও 10 টাকা উচিত ছিল। এখান থেকে পুলিশ প্লাজা নামবো, ভাড়া 20 টাকা, একটু বেশি মনে হয়। অনেক বেশি ইনজাস্টিস হচ্ছে আমাদের সাথে, এটা নিয়ে কেউ কোনো কিছু বলে না। এটা অ্যাটলিস্ট 50% হওয়া উচিত। পথ অনুসারে তো অবশ্যই বেশি মনে হয়। তাদের দাবি অন্যান্য সড়কের সাথে সঙ্গতি রেখে ভাড়া নির্ধারণ করার। সরকারের যে প্রতি কিলোমিটার ভাড়া যেটা সেটা নিবে ওরা, তারা ভিন্ন কেন নিবে? এখান থেকে স্পেশাল কোনো কিছু নেই। তুলনামূলকভাবে অনেক বেশি। 15 টাকা হলে ঠিক ছিল। 2 টাকা 42 পয়সার স্থলে 15 থেকে 20 টাকা আদায়ের কথা শুনে অনেকটা হতবাক বিআরটিএর কর্মকর্তারা।
যথাযথ অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিআরটি-এর এক কর্মকর্তা। হাতির ঝিলে নন এসি বাস চলতেছে এবং ওরা গাড়িতে উঠলেই 20 টাকা দিতে হচ্ছে, 15 টাকা দিতে হচ্ছে। না, এরকম তো অভিযোগ আসলে আমরা পাইনি। এরকম যদি অভিযোগ থাকে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব। যেহেতু আপনি বলছেন আমরা নিশ্চয়ই জানাবো, আমাদের যে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট আছে আমাদের জানাবো। সংবাদ সংগ্রহের জন্য ছবি তুলতে গেলে বাধা দেন চক্রাকার বাসের শ্রমিকরা। অনুমতি নিয়ে আসেন কাউ থেকে, কর্তৃপক্ষ আছে ওদের থেকে নিয়ে আসেন। পর্যটন এলাকা হিসেবে হাতিরঝিলের দূরত্ব অনুযায়ী ভাড়ার পরিমাণ অনেক বেশি হলেও এ নিয়ে যাত্রীদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এখানে পর্যটকের চেয়ে নিয়মিত যাত্রী সংখ্যাই বেশি। তাদের দাবি ভাড়ার পরিমাণ কিছুটা কমানোর। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। রাখাইন নববর্ষ 1387 বরণে কক্সবাজারে শুরু হয়েছে রাখাইন সম্প্রদায়ের জল উৎসব বা সাংরেংপোয়ে। বৃহস্পতিবার থেকে শহরের টেকপাড়া, ওসিমংপাড়া, পেশকারপাড়া, মাহাসিং দোগরি বৌদ্ধ বিহার সহ শহরের 20টি মণ্ডপ সহ জেলার বিভিন্ন রাখাইন পল্লীর প্রায় 50টি স্থানে শুরু হয়েছে এই জল উৎসব। 3 দিনের এই জল উৎসব চলবে 19 এপ্রিল পর্যন্ত। এতে বিভিন্ন বাদ্য বাজনা বাজিয়ে আর নেচে গিয়ে উৎসব মুখর পরিবেশে মেতে উঠেছেন নানান বয়সের রাখাইন তরুণীরা। রাখাইন নেতৃবৃন্দ জানান, নববর্ষ বরণের এই উৎসবটি রাখাইন সম্প্রদায়ের সবচেয়ে বড় সামাজিক উৎসব, যা বহুকাল ধরে চলে আসছে। জল উৎসবে একে অপরের প্রতি মাঙ্গলিক জল ছিটিয়ে অতীতের গ্লানি, ব্যর্থতা মোচনের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেন বলে জানান তারা। মানিকগঞ্জে পৌরসভা সহ কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষের ভরসা একটি বাঁশের সাঁকো। স্থায়ী সেতুর অভাবে আর্থসামাজিকভাবে পিছিয়ে যাচ্ছে গ্রাম অঞ্চলের মানুষেরা। সেতু না থাকায় বর্ষায় ডিঙ্গি নৌকা আর গ্রীষ্মে বাঁশের সাঁকোই ভরসা। যুগ যুগ ধরে ভোগান্তিতে থাকা মানুষগুলোর পাশে দাঁড়ায়নি কেউ, অভিযোগ গ্রামবাসীর। প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। মানিকগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদীর উপরে মেঘশিমুলী এলাকাবাসীর উদ্যোগে নির্মাণ করা হয়েছে বাঁশের সাঁকো। নরবরে এই বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন যাতায়াত করে মানিকগঞ্জ সদর, সাটুরিয়া উপজেলা ও পৌরসভার কয়েক হাজার মানুষ। বর্ষার সাঁকোর জায়গায় নৌকায় পার হতে হয়, আর শুষ্ক মৌসুমে নদীর পানি কমে গেলে চলতে হয় বাঁশের সাঁকো দিয়ে। সেতু না থাকায় 5-7 কিলোমিটার ঘুরে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ করতে হয় কমপক্ষে 25 গ্রামের লক্ষাধিক মানুষকে। মহিলা বেশি সমস্যা, কেউ যাইবারই পারে না, ডরিয়া উপর থেকে পারে আসেই না, কয় আমি পড়ে যাবো। এনে হাজার হাজার মানুষ আমাকে ব্রিজ দেওয়া যায়, কিন্তু আমাকে দুর্ভাগ্য আমাকে এই জায়গাটা ব্রিজ হয় না। আমরা সরকারের কাছে তো আর কোনো আবেদন করি নাই, এটা ব্রিজের আবেদন করছি। নদীর উপরে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের, তবে যুগের পর যুগ ধরে ভোগান্তি নিয়ে জীবনযাপন করা মানুষগুলোর পাশে দাঁড়ায়নি কেউ। আমার বাচ্চা ছাড়াও নদী পার হয়েছে, খেয়া পার হয়েছে, আমরাও পার হইতাছি, কিন্তু জানি না কত বছর লাগবে আমাদের এখানে একটা ব্রিজ হইতে। আমরা কত বছর অপেক্ষা করব। কৃষি কাজের ফসল টসল আমরা নিতে পারি না বাজারে, তারপরে দেখা যায় যে সময় লাগে, অনেক দূর ঘুরে যেতে হয়। কয়েক হাজার লোকজন আমরা প্রতিনিয়ত এই জায়গায় যাতায়াত করি, আমাদের জন্য খুবই উপকার হবে যদি এই জায়গায় একটা ব্রিজ হয়। জনগণের সমস্যা সমাধানে লোহার সেতুর নির্মাণের আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন। আমরা মূলত মানুষের জনগণের সুবিধার জন্য আমরা রডের ব্রিজটা দিতে চাচ্ছি, এই জন্য যে যেন অনেকটা দিন স্থায়িত্ব থাকে, আর এর মধ্যে হয়তো সরকারের কোনো প্রজেক্ট থেকে আমাদের বড় করে ব্রিজ হওয়ার সুযোগ থাকবে ইনশাল্লাহ। জনগণের সমস্যা দূর করতে আর্থসামাজিক উন্নয়ন ও যাতায়াতের সুবিধার্থে দ্রুত সেতু নির্মাণের দাবি ভুক্তভোগী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। রাজধানীর ফার্মগেট এলাকায় 2022 সালে ঘটে যাওয়া আলোচিত টিপ কাণ্ড ঘটনার জেরে তেজগাঁও কলেজের সহযোগী অধ্যাপক ডক্টর লতা সমাদ্দার, তার স্বামী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক ডক্টর মলয় মালা এবং শোবিজ অঙ্গনের আরও 16 জন তারকার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে মামলাটি দায়ের করেন পুলিশ কনস্টেবল নাজমুল তারেক, যিনি ওই ঘটনার পরিপ্রেক্ষিতে চাকরি হারিয়েছিলেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শেরেবাংলা নগর থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সুবর্ণা মোস্তফা, নাট্য অভিনেতা আনিসুর রহমান মিলন, সাজু খাদিম, প্রাণ রায় প্রমুখ। দাড়ি টুপি রাখলেই একজন নামাজ পড়তে পারে, আল্লাহর ভয় দাড়ি রাখতে পারে, নবীর সুন্নাত। তো সে যে নামাজ কালাম পড়লে দাড়ি টুপি রাখলে যে তাকে যে জঙ্গি, জামাত, শিবির
ট্যাগ দিতে হবে। আমি তখন থেকে আমি প্রতিবাদ করতে কোনো কিছু শুনলাম সেটাকে গুজব ছড়িয়ে দিয়ে একটা পরিবার বা একটা মানুষের কত বড় ক্ষতি হয়ে গেল সেটা আমরা চিন্তা করলাম না। ঠিক সেই ঘটনাই সেদিন ঘটেছিল। আমরা সেটার জন্যই বিজ্ঞ আদালতে আমরা মামলাটা দায়ের করেছি। জল ভালা ভাষা, মানুষ ভালা চাষা প্রতিপাদ্যে নেত্রকোনার কেন্দুয়ায় দ্বিতীয়বারের মতো খনার মেলা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ জনসংস্কৃতি ও কৃষিতে খনার বচনের তাৎপর্য কৃষক ও নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই মেলার মূল লক্ষ্য। মেলা ঘিরে দেশ বিদেশের সংস্কৃতি প্রেমীদের মিলন মেলায় পরিণত হয় মেলা প্রাঙ্গণ। চলে গান, পালা, কিচ্ছা সহ কৃষি নির্ভর চাষের নানা পদ্ধতি নিয়েও আলোচনা। প্রতিনিধি আনিসুর রহমানের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। লোকসংস্কৃতির তীর্থভূমি নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার প্রত্যন্ত গ্রাম আঙ্গারোয়ায় একটি বাড়ির আঙিনায় প্রাকৃতিক পরিবেশে চৈত্র সংক্রান্তিতে সূর্যোদয়ের সাথে সাথে ভোরের হাওয়ায় উদ্বোধন হয় ব্যতিক্রমধর্মী খনার মেলা। মঙ্গল ঘর পরিসরে আয়োজিত এই মেলা উদ্বোধনের পর মেলা মঞ্চে খনার বচন গানে গানে পরিবেশনা চলে। মেলায় সঙ্গীত শিল্পী কফিল আহমেদ, কৃষ্ণকলি, মৌসুমী ভৌমিক সহ দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পী, কবি, সাহিত্যিক ও স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করেন। শুরু হয় পালা গান, গীত, বাউল গান সহ নানা লোকায়ত সঙ্গীতের বিভিন্ন ধারার পরিবেশনা। মেলা রাতভর লোকায়ত গানের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় নববর্ষের সূর্যোদয়ে ভোরের মাধ্যমে। মেলায় আসা বিশিষ্টজনরা বলছেন, মেলায় গিয়ে তারা খনার বচনে কৃষির অনেক নতুন বিষয় জানতে পেরেছেন। একটা সময় ছিল চাষিদেরকে অবমূল্যায়ন করা হইতো, সেই সময় চাষিদেরকে মূল্যায়ন করেই কিন্তু উনি খনার বচনগুলো উনি তৈরি করেছেন। জল ভালো ভাষা, মানুষ ভালো চাষা, তো এই যে খনারগুলোর বচন সেগুলো যুগ যুগ ধরে সত্য। খনা তার মহৎ উদ্দেশ্যেই কৃষিক্ষেত্রে সমাজ ব্যবস্থায় কিভাবে চললে ভালো হবে সেই প্রকৃতির নিয়মগুলো বলেছেন খনার বচনের মাধ্যমে। এখনকার জীবন ব্যবস্থা মানুষ থেকে মানুষকে বিচ্ছিন্ন করা হচ্ছে। এই বিচ্ছিন্নকরণের নির্মম যুগে এসে মানুষের সাথে মানুষের দেখা হবে, জীবন থেকে জীবন বোধ নিয়ে মানুষ মানুষের কথা বলবে। সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে তার নিজস্বতা ছড়িয়ে আছে, সেই জিনিসগুলোকে উঠিয়ে নিয়ে আসলে এই প্রজন্ম আসলে শিখবে। আয়োজকরা জানান, মেলা মঞ্চে সারাদিন ও রাতে খনার বচন গানে, কবিতায়, আলোচনায় পরিবেশনা চলবে। কৃষি, প্রকৃতি ও জলবায়ু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, প্রাণ প্রকৃতিতে ভালোবাসা ও উজ্জীবিত হওয়া আর কৃষিতে খনার জ্ঞান ছড়িয়ে দিতেই মেলার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আমরা চাই যে খনা আর মেলা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, একটা বিশুদ্ধ সংস্কৃতি চর্চার মাধ্যমে প্রাণে প্রাণের মেলা মিলন মেলায় পরিণত হোক। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।